গত পর্বে আমরা জমসন থেকে মুক্তিনাথ টেম্পল দেখে রওনা দিয়েছিলাম পোখরার উদ্দেশ্যে। আজকের পর্বে আমরা দেখব কালিকা ভগবতী মন্দির, পোখরা কাঠমান্ডুর পথে মনোকামনা মন্দির, মনোকামনা যাওয়ার কেবল কারের অভিজ্ঞতা, আর রাতের কাঠমান্ডু। আর পোখরা কাঠমান্ডু পথের সম্পূর্ণ বর্ণনা তো আছেই। এই ব্রিজটা ক্রস করে আমরা যাচ্ছি কালিকা ভগবতী টেম্পলে, মা কালীর মন্দির। যাওয়ার সময় আমরা কিন্তু এই মন্দিরটা দেখতে পাইনি, মানে মিস করে গেছি তাড়াহুড়োর মধ্যে। কিন্তু এখন ফেরার সময় কিন্তু আমরা এটা দেখবই। গাড়ি আমাদের ওখানে পার্ক করা হলো, আর এই কালিকা ভগবতী মন্দির প্রবেশদ্বার। এখানে মায়ের দর্শন করে পোখরা পৌঁছাতে সন্ধ্যা পেরিয়ে যায়। এখন বাজে সকাল 9:20, আর কালকে আমরা চলে এসেছিলাম পোখরাতে। মুক্তিনাথ মন্দির দর্শন করে সোজা পোখরা চলে এসেছিলাম। পোখরা পৌঁছাতে অনেকটা রাত 9টা বেজে গেছিলো। তো আমরা এসে এই হোটেলে উঠেছিলাম, এই হোটেল দিদি। তো রুমগুলো আমরা নন এসি রুম নিয়েছিলাম, তো 1000 টাকা করে পার রুম পড়েছে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে, ভালো রুম। এখন আমরা চলে যাচ্ছি কাঠমান্ডুর উদ্দেশ্যে, রাস্তায় দেখে নেব মনোকামনা। চলো, তো আমরা রওনা দিয়ে দিলাম। তো এখান থেকে মনোকামনা, এই যে আমরা ম্যাপ সেট করে দিলাম, মনোকামনা কেবল কার স্টেশন 96 কিলোমিটার দেখাচ্ছে, 3.5 ঘন্টা টাইম লাগবে। এখন বাজে হলো 10:20-25 বাজে, আর আমাদের টাইম দেখাচ্ছে হচ্ছে আরো 2 ঘন্টা 18 মিনিট লাগবে মনোকামনা টেম্পল দেখতে পৌঁছতে। তারপরে ওখান থেকে টেম্পল দর্শন করে, মায়ের দর্শন করে আমরা কাঠমান্ডু বেরিয়ে যাব। তো আজকে আমরা কাঠমান্ডুতে গিয়ে রাত্রে নাইট স্টে করব, আর দেখি কাঠমান্ডুতে কোথায় থাকি, কারণ সেখানেও আমাদের হোটেল ঠিক করা হয়নি। পৌঁছাতে কত সময় লাগে সেটাও একটা ব্যাপার। আজকে কালী পূজা, মোস্ট প্রবাবলি কালী পূজার দিন, মানে বাইরে আছি, কিছুই বুঝতে পারছি না কবে ভাইফোঁটা চলে যাবে, ঘরে কালী পূজা চলে যাবে। তো আজকে কালী পূজা যতটা আমার ধারণা। তো এই পুজোতে আমরা আজকে এবারও বাড়িতে থাকতে পারছি না, আমরা কাঠমান্ডুতে থাকবো। তো চলো দেখি দিওয়ালি সেলিব্রেশন কাঠমান্ডুতে কেমন হয়। চলো। আবার সেই জ্যামে আটকে গেলাম। জ্যামে মানে কি, একটা জায়গায় ওখানে কাজ হচ্ছে, জায়গাটা খুব চাপা। মানে এখান থেকে যখন যাচ্ছিলাম, আগের দিনও কিন্তু আমরা এই জায়গাতেই আটকেছিলাম অনেকক্ষণ। মানে এক সাইড দিয়ে গাড়ি দিচ্ছে, এক সাইডে ছাড়ছে। এই একটা জায়গাতেই দেখলাম, এখনো পর্যন্ত আর কোনো জায়গায় পাইনি। এই জায়গাটাই কাজের জন্যই হচ্ছে, পাশে নদী, বিশাল নদী। সেই নদী জাস্ট ব্রিজ ক্রস করে এসে এই জায়গাটায় পড়লো। তো আমরা দাঁড়িয়ে আছি, দেখি ওই পাশের গাড়িগুলো কখন আসবে, তারপরে আমরা রওনা দেব। তবে আমাদের ট্রিপ কিন্তু দারুণ হচ্ছে, বুঝলেন। মুক্তিনাথের যা ট্রিপ, মানে আমার জীবনের স্বপ্নেও আমি ভাবতে পারিনি যে মুস্তাংয়ের রাস্তা, মানে মুক্তিনাথের রোড এত ডেঞ্জারাস আর এত সুন্দর হবে, আইডিয়াই ছিল না আমার। ভয়ানক রাফ রাস্তা, মানে এই রাস্তায় যদি গাড়ি চালানো যায় তাহলে আমার মনে হয় না যে আজ তার কোনো রাস্তায় প্রবলেম হবে। দারুণ দারুণ ডিফিকাল্ট রাস্তা, দারুণ মজা হয়েছে, খুব আনন্দ করেছি, এনজয় করেছি রাস্তাটাকে। মাঝে মাঝে এত সুন্দর পেয়েছি, এত বাজে পেয়েছি, এত টাফ ছিল যে খুব মজা লেগেছে রাস্তাটা আসতে। সুতরাং আমার ভিডিও দেখে কারো যদি মনে হয় যে আসবো, তাহলে যদি খুব ভালো ড্রাইভার না হন এবং গাড়ি যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই ভালো। আমাদের গাড়িগুলোকে লোকাল লোকরা দেখে কিন্তু ভাবছিল যে এই গাড়ি নিয়ে যাবে, ওরা বলছিল যে আপনারা কি এই গাড়ি নিয়ে যাবেন? বলছি হ্যাঁ। তো কারণ অ্যাকচুয়ালি সব গাড়ি, স্করপিও ওই রুটেই চলে, ভাড়ার গাড়ি যত আছে সবই কিন্তু 4 হুইল ড্রাইভ। তো আমাদেরই 2 হুইল ড্রাইভ যাচ্ছিল, 3খানা গাড়ি। তো সুন্দর যাচ্ছে, কোনো অসুবিধা নেই। নেক্সন, মানে আমাদের এই নেপালে কিন্তু নেক্সন প্রচুর বিক্রি হচ্ছে, আমি দেখলাম নেক্সন গাড়ি ভরপুর আছে। কিছু মারুতির গাড়ি আছে আর কিছু নেক্সন আছে, আর কোনো কিন্তু কিয়ার গাড়িও দেখলাম না, বা ওই ক্রেটা যেটা আছে সেগুলো কিন্তু চোখে পড়লো না খুব একটা। হুন্ডাই খুব কম আছে, বলতে বলতে যদিও সামনে একটা হুন্ডাই চলেও এলো, কিন্তু হুন্ডাইয়ের গাড়ি খুব কম। যাই হোক, হয়তো খুলে দিচ্ছে জ্যাম। চলো আগে যাই, চলো।
আমরা এখন যেই জায়গাটা দিয়ে ক্রস করছি এই জায়গাটা, এই ছোট্ট শহরটা, এটা হচ্ছে দামাউলি। তো দামাউলি দিয়ে আমরা ক্রস করছি। এখান থেকেও কিন্তু গাড়ি টাড়ি প্রচুর যায়। মানে এইসব শহরের নাম তো আমরা জানি না, বাইরের থেকে এসছি। ওই সাইনবোর্ড দেখে দেখে, মানে দোকানের সামনে বোর্ড টোড হোর্ডিং দেখে বুঝতে পারলাম যে এই জায়গাটার নাম দামাউলি। দামাউলি ক্রস করছি এখন বাজে 11টা, সকাল 11টা। ও কি রাস্তা, এই জায়গাটা দেখো কত সুন্দর রাস্তা। কে বলে পোখরার রাস্তা খারাপ? হ্যাঁ, পোখরার রাস্তা তো খারাপ অবশ্যই আছে, অনেক জায়গায় কাজ হচ্ছে বলেই খারাপ আছে। তার মানে অতটা খারাপ না যে আসা যাবে না গাড়ি নিয়ে। তো একটা টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম, গাড়িগুলোকে এখানে লাগিয়ে দিলাম। এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে সুন্দর। তো 5 টাকা লাগে নেপালি কারেন্সিতে, গিয়ে ওয়াশরুম করে নেওয়া যায়, খুব সুন্দর ব্যবস্থা। তো চা নিতে হবে, এখানে অনেকগুলো চায়ের দোকান। এই চায়ের দোকানে আমরা অর্ডার দিলাম চা। শুভঙ্কর ওখানে বেশ যত্ন করে দায়িত্ব নিয়ে চা বানাচ্ছে, কারণ এখানে আমরা নেপালের চা খেয়ে মজাই পাচ্ছি না। তখন কোনো লিকারও হয় না, কিছু হয় না, লাল চাও ভালো হয় না, দুধ চাও ভালো হয় না। শুভঙ্কর বলছে আমি দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে দেখি কড়াও হচ্ছে না, জোর করে বানানো হচ্ছে। চলো দেখাই কিভাবে চা তৈরি হচ্ছে। কি করবো, কোনো চা পছন্দ হচ্ছে না, তারপরে আমরাই চা বানাচ্ছি। দেখা যাক এবার চাটা কিরকম হয়। थोड़ा पत्ती दीजिए, तो थोड़ा पत्ती दीजिए थोड़ा। हाँ, पत्ती काम होता है। पत्ती दीजिए। अदरक लगবে? কিরে জার্নি কিরকম হচ্ছে বল? সেই হচ্ছে জার্নি খুব ভালো, কিন্তু হ্যাঁ। আরে আমি তো ভাবছিলাম যে একবারে মনোকামনা টানবো, তারপরে দেখলাম যে বাবা পা তো হ্যাঁ বেশি দূর না তো। কিলোমিটার কম হলে কি হবে, রাস্তা খুবই। তো চা আমাদের টেবিলে দিয়ে দিয়েছে। বানালে কালারটা কিরকম হয়েছে? দারুণ হয়েছে মনে হচ্ছে, দেখা যাক কিরকম হয়েছে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা দোকানে হ্যাঁ ঠিক আছে, আগের থেকে ভালো, অনেক ভালো। In 150 meters, turn right onto NH03, Prithvi Highway. আমরা এখন যে জায়গা ক্রস করছি সেই জায়গাটার নাম হলো মুংলিং। এই মুংলিং থেকে একটা রাস্তা সোজা ডান দিকে চিতওয়ানের দিকে চলে যাচ্ছে, আর সোজা যে রাস্তাটি আছে সেটা কাঠমান্ডুর উদ্দেশ্যে যাচ্ছে। আমরা চলে এসেছি প্রায় এই স্টেশনে, একদম পার্কিং লটের কাছে। দেখি কোথায় গাড়িগুলো পার্ক করা যায়। এইবার আমরা এই পার্কিং এ ঢুকছি। তা আমরা কেবল কারের টিকিট করে নিলাম 670 টাকা করে, মানে INR ইন্ডিয়ানদের জন্য, আর নেপালিদের জন্য কম রেট আছে। আমরা টিকিট কাউন্টারের সামনেই দাঁড়িয়ে এই যে টিকিটগুলো নিয়ে নিয়েছি। আর দেখো এই দিক দিয়ে এসছে, গাড়িটা নিয়ে এসছি। এই টিকিট কাউন্টারটা ভালো করে দেখাই, চলো। এই টিকিট কাউন্টার, এখানে রেট লেখা আছে টিকিট কাউন্টারে, টিকিট কাউন্টারের রেটটা। এই যে সবাই লাইন দিয়ে দিয়েছে, আর এই যে টাইমিংস আছে হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। চলো দেখো, এত বড় ফ্যান কিন্তু আমি জীবনেও দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম এরকম একটা বড় সাইজের ফ্যান, জ্যাম্বো ফ্যান। ওটো চলো, ওয়েট 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 ওয়েট, চলো উঠে পড়ি। হ্যাঁ উঠে গেছি। সবাই দাঁড়িয়ে আছে লাইনে। হ্যাঁ সামনে এই যে পার্কিং, ও যে গাড়িটা আমাদের দেখা যাচ্ছে নিচে। কি সুন্দর, একদম ওই টপে আমাদের উঠতে হবে। তারপরে আরো কিছুটা আছে কিনা জানি না। তো রোদ প্রচুর, নিচে সুন্দর নদী, দেখতে দেখতে আমরা যাই মনোকামনা দর্শনে। চলো প্রায় 3 কিলোমিটার লম্বা কেবল কার রাইড নিয়ে আমরা পৌঁছে গেলাম মনোকামনা মন্দির প্রাঙ্গণে।
पचास 10 100 যে যেরকম বলছে সেরকমই চাইছে। এখানে কিন্তু অনেক হোটেল আছে এই ওপরে। কেউ যদি মনে করে যে এখানে থাকবে, একটা রাত থেকে পরের দিন সকালবেলা পুজো দেবে, তাহলে এখানে কিন্তু থাকতেও পারে এসে। এই চলে এসছে মা মনোকামনা মন্দির। কত করবে? হ্যাঁ এ 80। এই যে আমরা চলে এসেছি মন্দির চত্বরে। তো এখানে জুতো খুলে রাখা যায়, এখানে জুতো স্ট্যান্ড আছে, আর প্রচুর পায়রা আছে, সবাই খাবার দিচ্ছে। আর এই যে মা মনোকামনার মন্দির। চলো এবার একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে মায়ের দর্শন করে আসি। আজকে কালী পুজো, আজকের দিনেই কিন্তু আমরা অন্নপূর্ণার দর্শনে এসেছি। দারুণ একটা দিন, ভীষণ ভালো লাগছে। এখন 4:25 বাজে, আর আমরা মনোকামনা মন্দির দেখে এবার রওনা দিলাম আমাদের কাঠমান্ডুর উদ্দেশ্যে। তো এখান থেকে কাঠমান্ডু আরো 103 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপ, যেটা বলছে প্রায় 4 ঘন্টার মতো লাগবে। তো দেখি রাস্তা কেমন আছে, কারণ এই রাস্তায় কিন্তু আমি প্রথম যাচ্ছি। তো দেখো, তোমরাও দেখো রাস্তা, কারণ সন্ধ্যা হয়ে গেলে হয়তো দেখাতে পারবো না, ওই জন্য যতটুকু ভিডিও করা যায় এখনই করে নিচ্ছি। তো আমরা মনোকামনা মন্দিরের ওই এলাকাতেই একটু খাওয়া দাওয়া করে নিলাম দুপুরের লাঞ্চ, কারণ এরপরে লাঞ্চের টাইমই তো পেরিয়ে গেছে। তো খুব ভালোভাবে আমরা এখানে পূজা দিলাম, প্রতিমা দর্শন করলাম, মায়ের দর্শন করলাম। ভীষণ সুন্দর ব্যবস্থা, পূজারীজি কিন্তু প্রত্যেককে ধরে ধরে পূজা দেওয়ায়। ভীষণ ভালো লাগলো এটা আমার। আমি জীবনে এত মন্দির গেছি, কিন্তু এই মন্দিরে কিন্তু আমার একটা আলাদা রকম একটা অনুভূতি হলো। জানি না আপনারা যারা গেছেন তারা বলতে পারবেন তারাও তাদের অনুভূতিটা কিরকম, বা যারা যাননি তারা যদি সম্ভব হয় একবার যদি এদিকে আসেন, তাহলে এই মনোকামনা মন্দিরটা অবশ্যই দেখে যাবেন, একটু টাইম হাতে নিয়ে আসবেন, আমার মনে হয় ভালো লাগবে। তো এখন বাজে 5:15, আর একটু পরেই কিন্তু অন্ধকার হয়ে যাবে, সেই জন্য জাস্ট একটু ভিডিও করে নিচ্ছি। এখনো কিন্তু এখান থেকে কাঠমান্ডুর যে ডিস্টেন্স আছে 80 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা ঢুকে গেছি কাঠমান্ডু শহরে। আমরা থামেলের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে দিকে একটা হোটেল নেওয়ার চেষ্টা করছি। তো দেখো রাস্তা কাঠমান্ডু শহরের। আজকে দিওয়ালি, প্রচুর ভিড়, গাড়ির লাইন। হোটেল বুকিং না করে চলে এসেছি আমাদের কাঠমান্ডু শহরে, চলে এসেছি থামেলে। বাট এখানে তো ভয়ানক ভিড়, ভয়ানক জ্যাম। তো এখানে কোথায় হোটেল খুঁজবো এটাই বুঝতে পারছি না, কোথায় গাড়ি পার্ক করাবো, একদম কোনোভাবেই দাঁড়াতে দিচ্ছে না, নো এন্ট্রি করে দিয়েছে পুলিশ। তো খুব ভয়ানক অবস্থা, জানি না এখান থেকে কীভাবে বেরোবো। তো ফাইনালি আমরা একটা হোটেল পেয়ে গেলাম কাঠমান্ডুতে, হোটেল বৈশালী। তো এই হচ্ছে হোটেল বৈশালী। তো এখানে আমরা গাড়িগুলো লাগালাম, রিসেপশনে দেখে আসলাম, রুম দেখে এলাম, রুমগুলো বেশ পছন্দ হলো। তো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে পার রুম 3200 টাকার মতো পড়ছে, ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। চলো তোমাদের এবার রুমটাও দেখাবো, হোটেলের লবিও দেখাচ্ছি, চলো। এখন প্রায় রাত 9টা পার হয়ে গেছে। তো হোটেল খুঁজতে খুঁজতে বেশ কিছুটা টাইম লেগেছে। দালাল প্রচুর ধরেছিল রাস্তায়, দালাল একবার এই হোটেলে নিয়ে যাচ্ছে, ওই হোটেলে নিয়ে যাচ্ছে, কারণ আমাদের তো আগের থেকে কোনো হোটেলই বুক করা ছিল না। তো পছন্দ হয়নি দালালকে আমরা ছেড়ে দিলাম। তারপরে নিজেরাই আমরা বৈশালীর ফোন নাম্বার দিয়ে সেখানে ফোন করলাম, তারপরে এখানে এসে রুম পছন্দ হলো, তারপরে এখানে এসে আমরা হোটেলে থাকলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কাল আমরা বেরোবো আমাদের কাঠমান্ডু দর্শনে। তো সাথে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।